আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কি দেখছিলাম, আমরা হচ্ছে লগা কাস্টম প্রোডাক্ট পেজ, শপ পেজ, চেকআউট পেজ, তারপর হচ্ছে চেকআউট ফর্ম, মাল্টি স্টেপ, 4 স্টেপ, 3 স্টেপ, 2 স্টেপ, তারপর হচ্ছে ফর্মের ফিল্ড কেউ এডিট করতে হয়, আর শিপিং এর মোটামুটি মিড লেভেল পর্যন্ত, মানে ক্লাস থেকে ক্লাস কিভাবে ইউজ করতে হয় শিপিং এ, মোটামুটি আমরা এই এই কটা জিনিস দেখছিলাম। লাস্ট দুইটা ক্লাসে আমরা যতটুকু দেখছি সেটা কি, সেটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইটের ফান্ডামেন্টাল, মানে হচ্ছে একেবারে ভিত্তিপ্রস্তর। প্রতিটা ই কমার্স সাইটে এই জিনিসগুলা থাকবেই থাকবে। সো আমাদের রাখতে হবে কি, বেসিকটা রাখতে হবে, তাহলে কি আমরা যে কোনো সাইটে কাজ করতে পারবো। দেন এখন এক একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে এক এক রকমের। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই জিনিসগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র যে ছোট ছোট জিনিসগুলো, সেগুলো আমরা অ্যাড করব। বাট আমরা যতটুকু হচ্ছে মেইন পার্টটুকু সেগুলো কভার করলাম। আচ্ছা, আজকে প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাডভান্স শিপিং দিয়ে স্টার্ট করি। ওকে, আমরা মোটামুটি শিপিংটা হচ্ছে একটা ই কমার্স সাইটের মধ্যে আপনার যখন একটা ফুল সাইট কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু বেশি এডিট করার প্রয়োজন পড়ে না, কারণ ক্লায়েন্ট প্রায় 1.5-2 বছর 3 বছরে একবার তার সাইটটাকে রিডিজাইন করতে চায়। বাট যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, লাইক হচ্ছে শিপিং, তারপর হচ্ছে ট্যাক্স, প্রোডাক্ট আপলোড, তারপরে হচ্ছে অর্ডার বাম্প, মানে এই টাইপের যে কাজগুলো, এইগুলো হচ্ছে আপনার কাছ থেকে প্রতিনিয়ত করবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যদি, মানে ক্ষুদ্র সার্ভিস যেটাকে বলে, লাইক $20, $30, $40, $10, এই টাইপের যদি ই কমার্সের কাজ, যেগুলা মানে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের কাজ, তো এইগুলা যদি আপনাকে ধরতে হয়, তাহলে কি করতে হবে, এই ছোট ছোট সার্ভিস গুলাতে মোটামুটি অ্যাক্টিভ থাকতে হবে। আজকে আমরা যেটা করবো, শিপিংটা হচ্ছে একটা ই কমার্স সাইটের ওয়ান অফ দ্য মোস্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু। সাউন্ড ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, শিপিং, আমি একটা প্রোডাক্ট কিনলাম, বা আমার একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে, কেউ একজন অর্ডার করলো। এখন অর্ডারের ভিতরে যদি আমার শিপিং এর ভিতরে যদি কোনো ঝামেলা থাকে, তাহলে কিন্তু হচ্ছে আমার অর্ডারটাকে আমি পাঠাতেও পারবো না, যে অর্ডার করবে সেই অর্ডারটাকে পাবেও না। সেক্ষেত্রে শিপিংটা মোটামুটি অনেকটা ইম্পর্টেন্ট একটা পার্ট একটা ই কমার্স সাইটের জন্য। এখন শিপিং এর ক্ষেত্রে আমি গত 2 ক্লাসে যেটা দেখাইছি, একেবারে বেসিক, একটা হচ্ছে মিড লেভেল। সেগুলা কি, ক্লায়েন্ট যদি, ক্লায়েন্টের বাজেট কম থাকলে আমরা ওইগুলোতে করে দিব। আর আজকে যেটা দেখবো সেটা হচ্ছে টেবিল লেট শিপিং দেখবো। টেবিল লেট শিপিং দিয়ে আমরা অ্যাডভান্স টাইপের যে কোনো একটা শিপিং করব। কি কি করতে পারি সেটা হচ্ছে, আমরা আগে প্লাগইনটা ইনস্টল দিই, দেন আমরা ওটা নিয়ে ডিসকাস করি। প্লাগইন, যখন আমরা দেখব টেবিল লেট শিপিং দিয়ে আমাদের শিপিং এর যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকবে সেটা ফুলফিল হবে না, তখন আমরা কি করব, ডাইনামিক প্রাইসিং এ চলে যাব। সো ডাইনামিক প্রাইসিং এ যাওয়ার আগে আমাদেরকে জাস্ট টেবিল লেট শিপিংটা একটু একবার দেখলেই হবে। যদি দেখি টেবিল লেট শিপিংটা ডান, তাহলে আমাদের ডাইনামিক প্রাইসিং এ যাওয়া লাগতেছে না। আচ্ছা, অ্যাড নিউ। আচ্ছা, আপনারা যারা হচ্ছে এখনো মানে মার্কেট প্লেসে নামেন নাই, তা বা মার্কেট প্লেসে নিউ, কয়েকজন মনে হয় কাজ করতেছে, বা কয়েকজনের কিছু কিছু পার্সনের হচ্ছে আইডিয়া আছে, যারা মার্কেট প্লেসে একেবারে নিউ, তাদেরকে বলি, আপনারা এরকমও ক্লায়েন্ট পাবেন যে হচ্ছে আপনাদেরকে এই যে প্লাগইন যে আমি ইউজ করতেছি না টেবিলের শিপিংটা, এটা আমি আমার ক্লায়েন্ট থেকে আইডিয়াটা পাইছি। ক্লায়েন্টই আমাকে হচ্ছে প্রেফার করছে যে তুমি টেবিলের শিপিংটা ইউজ করো। ঠিক আছে? সো আপনারা যখন মার্কেট প্লেসে নামবেন, যতটা ভয় পাচ্ছেন, যেহেতু আপনাদের সামনে ক্র্যাশ, সো যে কিছু কিছু পার্সন যদি একটু ঘাবড়ে যান বা ভয় পান, কোনো ভয় পাওয়ার কিন্তু কোনো ইয়া নাই। কারণ হচ্ছে অনেক সময় দেখবেন ক্লায়েন্টই আপনার অর্ধেকের বেশি কাজ করে দেবে বা ফুল গাইডলাইন দিয়ে দিবে। আর
কিছু কিছু সময় থাকবে দেখবেন আপনাদের লাইফের টার্নিং পয়েন্ট একটা ক্লায়েন্ট থাকবে। আমার একটা ছোট ভাই আছে, ওর লাইফের টার্নিং পয়েন্ট একটা ক্লায়েন্টই। ক্লায়েন্ট ওকে মানে প্রায় $20,000 সমমূল্যের হচ্ছে ওকে কোর্স কিনে দিছে। ও ডিজিটাল মার্কেটিং এসইও নিয়ে কাজ করে। ওকে প্রায় $20,000 সমমূল্য, মানে ডিএচএল হচ্ছে কুরিয়ার করে পাঠাইছে ওর জন্য হচ্ছে হলো আইপড, তারপর হেডফোন, প্রায় হচ্ছে আপনার 5টা না 6টা হচ্ছে পেন ড্রাইভ ছিল, যেগুলোর ভিতরে হচ্ছে কোর্স গুলো ছিল। সো ক্লায়েন্টের সাথে যদি সম্পর্ক আপনার বিল্ড আপ হয়ে যায় ক্লায়েন্টের কাজের জন্য, মানে ও কিছু কাজ করে দিছে বাকিগুলা পারে নাই, দেন ক্লায়েন্ট ওরা বলছে তুমি এইগুলা দেখবা শিখবা এরপর আমার কাজ করবা, ঠিক আছে। এবং অনেক সময়, ঠিক আছে, যেমন টেবিলের শিপিংটা ক্লায়েন্ট সাজেস্ট করছে যে এই টেবিল রেট শিপিংটা তুমি যদি ট্রাই করো, মানে আমি আমারটা হচ্ছিল না, মানে ওর রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছিলাম না, অন্য অনেকগুলো প্লাগইন ইউজ করছি। ক্লায়েন্ট বলছে টেবিলের শিপিংটা তুমি ট্রাই করো। আমার কখনো কাজ করা হয় নাই, আমি টেবিলের শিপিংটাকে জাস্ট কিছু ডকুমেন্ট দেখছি, কিছু ইউটিউব ভিডিও গুগল দেখে দেখে মোটামুটি দেখলাম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, টেবিল রেট শিপিংটা কোথায়? ই-কমার্স টেবিল রেট শিপিং, এটা বর্তমানে হচ্ছে সব থেকে জনপ্রিয়। হ্যাঁ, আমি জন্য বলি একটা ক্লায়েন্ট আপনার লাইফ চেঞ্জিং, একটা ক্লায়েন্টে যথেষ্ট লাইফটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। আচ্ছা, টেবিল রেট শিপিং ডান, আমরা ই কমার্সে যাব, ই কমার্স থেকে সেটিং এ আসব। এই জন্যই বলি ফ্রেশ থেরাপি ক্লায়েন্ট, এমনও ক্লায়েন্ট পাবেন আপনাকে দিয়ে 10 দিন খাটাবে, সব কাজ করে নিয়ে যেয়ে বলবে আমার কোনো কাজই পছন্দ হয় নাই, অর্ডারটা ক্যান্সেল করবো, এটা ক্যান্সেল পাঠাই দিবে। তো মিনিমাম 10 থেকে 20% আমার কাজ ক্যান্সেল হবে, আমার অর্ডার ক্যান্সেল হবে, রিফান্ড করতে হবে, আমার অ্যাকাউন্টের গিগ ড্রপ হবে। এগুলা মাথায় রেখে আমাদের নামতে হবে এবং এগুলাকে আমাদের পজিটিভলি নিতে হবে। কেউ যদি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যান, আপনি সামনে আগাতে পারবেন না, কারণ আপনি হাল ছেড়ে দিবেন। আচ্ছা, আমরা শিপিং এ যাই। শিপিং এ যে আমরা কি করব, আমাদের এখানে একটা আমাদের যে আগের যে শিপিং ক্লাস আছে এগুলো সব আমরা ডিলিট করে দিই, কারণ আমাদের বেসিক শিপিং তো আমরা রাখবো না, আমরা হচ্ছে এখানে অ্যাডভান্স শিপিং অ্যাড করব। আমরা অ্যাড শিপিং জোনে যাই, আমরা এটা আউটসাইড ঢাকা দিই। আচ্ছা, এখানে দিয়ে দিই হচ্ছে বরিশাল, খুলনা, আপাতত এই দুইটাই রাখি। আচ্ছা, অ্যাড শিপিং মেথডে গেলে আমরা আগে পাইতাম হচ্ছে ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, লোকাল পিকআপ। এখন আমাদের দেখেন এখানে টেবিল রেটস একটা অপশন চলে আসছে। আমরা টেবিল রেট শিপিং দিয়ে যখন শিপিং মেথডটাকে সেট করে দিব এবং এটাকে আমরা যখন এডিট অপশনে যাব, এখানে দেখেন টেবিল রেটের কিছু ফাংশনালিটি চলে আসছে। লাইক আমরা ক্যালকুলেশন টাইপটাকে কি টাইপের ক্যালকুলেশন করব, পার অর্ডারে শিপিং অ্যাড করব, পার মানে রেট পার আইটেমে শিপিং অ্যাড করব, না পার লাইন আইটেম? পার লাইন আইটেম কোনটা, যে আমি শার্ট অর্ডার করলাম 2টা, টি শার্ট অর্ডার করলাম 3টা, তাহলে টি শার্টটা কি পরের লাইনে আসবে? ক্যালকুলেটেড হচ্ছে শিপিং ক্লাসে। তো আমরা এখান থেকে যেভাবে মন চাইবে আমরা সেভাবে করতে পারবো। আচ্ছা, বেশি ইউজ হয় হচ্ছে এই দুইটা, ক্যালকুলেট রেটস পার আইটেমে আর পার লাইনে। আচ্ছা, আমরা যদি এখানে দেখি, আমরা পার অর্ডারটাই সিলেক্ট করা থাকুক, আমরা কয়েকটা শিপিং দেখব। আচ্ছা, এখন এখানে আসি, শিপিংটা হচ্ছে সব থেকে লজিক্যাল একটা ব্যাপার, মানে ই কমার্সের ভিতরে হচ্ছে শিপিংটা, ট্যাক্সটা, মানে এই সবগুলো হচ্ছে লজিক্যাল কিছু ব্যাপার থাকে। এখন ডাইনামিক প্রাইসিং যেরকম অনেক ফাংশনালিটি আছে, এখানেও আপনি প্রায় 20 থেকে 25 30টার মতো আপনি ফাংশনালিটি এখানে ইউজ করতে পারবেন এক একটা শিপিং এর জন্য। সো আমাদের তো এগুলো সব একেবারে মনে রাখা পসিবল না, বাট আমরা জাস্ট একটু বেসিক কিছু জিনিস মাথায় রাখবো যে অ্যাডভান্স টাইপের কোনো শিপিং হলে আমরা ফার্স্টে কি করব, টেবিল রেট শিপিং ট্রাই করব, টেবিল রেট শিপিং না হলে ডাইনামিক প্রাইসিং এ চলে যাব। আচ্ছা, কারণটা কি?
আমরা যখন এলিমেন্টর শিখছি তখন কিন্তু আমাদের এলিমেন্টর এত ফিচার আমাদের কিন্তু সবগুলো মাথায় রাখা পসিবল না, বাট আমরা যেভাবে শিখছি আমরা কিন্তু এখন এলিমেন্টর যে কোনো অ্যাড অন দিয়ে কাজ করতে পারবো। যে কোনো একটা মানে আমাদের ডকুমেন্টেশন দিলে বা হচ্ছে কি বলে সেটাকে ডেমো দিলে, ঠিক আছে, বা এক্সাম্পল দিলে আমরা ওটা দেখে আইডিয়া করতে পারবো যে এই সেকশনটা এলিমেন্টরের পাওয়ার প্যাকে পাবো, এলিমেন্ট প্যাকে পাবো, অথবা জেটে পাবো, এই টাইপের আমাদের কিছু আইডিয়া নেওয়া। ঠিক টেবিলের শিপিং ডাইনামিক প্রাইসিং এর ক্ষেত্রেও সেম। এখানে দেখেন কিছু অপশন আছে। আমরা একটা হচ্ছে শিপিং ক্লাস, আমরা কিন্তু শিপিং ক্লাস ধরাইছিলাম, একটা ফ্রিজ নামে একটা শিপিং ক্লাস তৈরি করছিলাম। তো আমরা চাইলে শিপিং ক্লাস অনুযায়ী আমাদের শিপিংটা অ্যাড করতে পারি। কন্ডিশন, কন্ডিশনটা কি? বিভিন্ন কন্ডিশন থাকে না, যে হচ্ছে 10,000 টাকা শপিং করলে এত টাকা ডিসকাউন্ট, বা হচ্ছে মিনিমাম 5,000 টাকা শপিং করলে এত টাকা ডিসকাউন্ট, সেগুলো হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনটাকে আমরা অনেক ভাবে করতে পারি, প্রাইসে করতে পারি, তারপরে হচ্ছে হলো মিনিমাম অর্ডার কাউন্টেবলও করতে পারি। আর মিনিমাম ম্যাক্সিমাম কে এখানে আমরা কাউন্টেবল দেব, কাউন্ট গুলো দেবো যে আমরা কত টাকা বা কত পিস। আচ্ছা, এরপরে এই দুইটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ডিসকাউন্টের অফার গুলো আমরা দেবো, যে এটা হচ্ছে র কস্ট দিব, মানে ফুল অর্ডারে দিব, না পার আইটেমে দিব, পার কেজিতে দিব, ফিক্সড অ্যামাউন্ট হচ্ছে এগুলো। আর এগুলো এটা হচ্ছে কি পার্সেন্টেজের অ্যামাউন্ট। আমরা একটা শিপিং রেট অ্যাড করি, এনি ক্লাস দিতে পারি অথবা ফ্রিজ দিতে পারি। আচ্ছা, কন্ডিশনে কি আছে? প্রাইস আছে, ওয়েট আছে, আইটেম কাউন্ট আছে। আইটেম কাউন্ট সেম ক্লাস, আর একটা ক্লাস আছে আইটেম কাউন্ট, সেটা আমরা প্রাইস দেই। প্রাইসে মিনিমাম দেই 0 থেকে 10,000 অর্ডার। এই টাকা যারা স্পেন্ড করবে তারা হচ্ছে $10 মাধ্যমে শিপিং করতে পারবে। আমরা এটা একটা, সাপোজ ক্লায়েন্টের যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা এভাবে করে দিব, দেন আমরা জাস্ট সেভ চেঞ্জেস দিব। আমাদের সাইটটাকে ওপেন করি, ওপেন করে আমরা একটা অর্ডার করে দেখি যে আমাদের শিপিংটা কিভাবে ক্যালকুলেট করলো। আমরা এখানে কি দেব? বরিশাল। আচ্ছা দেখেন, শিপিংটা কোথা থেকে আসছে? টেবিল রেট থেকে $10 আসছে। আমরা ব্যাক টু কার্টে যাই, আমরা যদি এখান থেকে আরেকটা অ্যামাউন্ট অ্যাড করি, দেন আপডেট করি। সাউন্ড প্রবলেম না, আমি তখন কিছু বলিই নাই। আপডেট করে প্রসিড চেক আউটে যাই। আচ্ছা, এখানে দেখেন এখন পর্যন্ত কিন্তু $10 আছে। কেন $10 আছে? আমরা কি দিছি? টেবিলের শিপিংটা পার অর্ডারে দিছি। বুঝতে পারছি যে আমাদের পার অর্ডারে। আচ্ছা, আমরা ক্যালকুলেটেড পার আইটেমে দিয়ে সেভ চেঞ্জেস করি। আচ্ছা, এখন দেখেন ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে আমার প্রতিটা অর্ডারে, মানে হচ্ছে প্রতিটা আইটেমের উপরে $10 করে চার্জ করব, যেগুলার প্রাইস আমার অর্ডার 0 থেকে সাপোজ দিয়ে দিই হচ্ছে 1,000। ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে এরকম একটা কন্ডিশন দিল, তখন আমরা করব কি? সাপোজ এইটা নিয়ে আমাদের আইডিয়া খুব কম আছে, বা আমরা অন্য কাজ করতে করতে এই জিনিসটা নিয়ে হয়তো বা ভুলে গেছি। জাস্ট এখানে ফিচার বেশি না, আমাদের এটা অল টাইম সেট করা থাকে। এটা অবস্থাতেই আমরা জাস্ট এটা দিলাম, দেখলাম কি না হলো না, শুধুমাত্র
দুইটা প্রোডাক্টের জন্য আমাদের $10 চার্জ করছে। এখান থেকে ক্যালকুলেটেড রেটস পার আইটেম দিয়ে একটা সেভ চেঞ্জেস দেই, দেওয়ার পরে এখন দেখবো আমাদের দুইটা প্রোডাক্টের জন্য 10 $10 20 চার্জ করছে। যখন দেখবো আমাদের এরকম হয়ে গেছে, তখন আমরা কি করব, জাস্ট ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিব। তো এটার জন্য কি আমাদের এত কোনো ধরনের টেনশন করার কোনো দরকার আছে? জাস্ট আমাদের কি মেথড গুলো জানতে হবে, যে আমরা কিভাবে কাজ করতে পারি। আমার ডান $20 হয়ে গেছে, পার অর্ডারে চলে আসছে। ক্লিয়ার এটা? এখন সাপোজ ধরেন আমি কি দিছি 0 থেকে 1000। ওকে, আমি ব্যাক টু কার্টে যাই। এখানে আমার দেওয়া কত, 0 থেকে 1000। আচ্ছা, আমরা আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে আমরা আইটেম কস্ট অ্যাড করে দিই। আপনাদেরকে আরেকটা অর্ডার করার পরে আপনারা বুঝতে পারবেন আইটেম কস্টের ব্যাপারটা। আমরা হচ্ছে অন্য আরেকটা প্রোডাক্ট অর্ডার করি। একটা হলে হলো 1K 10K তো একই কথা। আমরা তো জাস্ট দেখতেছি হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে আমরা রেঞ্জ দিয়ে দিতে পারি, যে ক্লায়েন্ট বললো যে আমার $10 থেকে $100 এই রেঞ্জের মধ্যে যারা মানে আমাদের এখানে শপিং করবে তারা এত টাকা ডিসকাউন্ট পাবে, বা তাদের শিপিং চার্জ, সরি এটা তো ডিসকাউন্ট না, এটা তাদের শিপিং চার্জটা আমরা এভাবে করে দিব। অনেক সময় আমরা অফার দেয় না, ফ্রি শিপিং এর অফার দেয়। তারপরে হচ্ছে ঢাকার ভিতরে এত টাকা, ঢাকার বাইরে এত টাকা, বা আপনি যদি হচ্ছে 10,000 টাকার শপিং করেন তাহলে হচ্ছে হলো শিপিং চার্জ ফ্রি, বা আমাদের বেসিক শিপিং চার্জ $100, 10,000 টাকার অর্ডার করলে হচ্ছে আমাদের শিপিং হচ্ছে হলো $20 $30 এরকম করে দিয়ে দিন আমরা অনেক সময়। আচ্ছা, কত আসছে? তিনটা প্রোডাক্টের জন্য আমার $30 চলে আসছে। এখন এই জায়গায় আমরা রো কস্টের জায়গায় আমরা যদি এখন আইটেম কস্ট দিয়ে দেই, যে পার আইটেমে $100, দেখেন দিয়ে সেভ চেঞ্জেস দিই, তাহলে বুঝতে পারবেন রো কস্ট আর আইটেম কস্টের মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখাইলো। আমাদের তিনটা প্রোডাক্ট ছিল, শিপিং কি দেখাচ্ছে, টেবিল রেট। এইখানে আমাদের শিপিংটাকে ও ধরতেই পারে নাই, কারণ কি, আমার এইখানে দেওয়া আছে ক্যালকুলেটেড রেটস পার আইটেম, আর আমার আইটেম কস্ট আমরা দিয়ে দিছি কি $100। আমাদের এটা দিতে হবে ক্যালকুলেট রেটস পার লাইন আইটেমে, দেন সেভ চেঞ্জেস। সো এই যে যেখানে আপনি লজিক দেখবেন, কোনো আমরা লজিক অ্যাপ্লাই করতে পারি, সেই জায়গাতেই হচ্ছে আমরা জাস্ট মেথড গুলো জেনে রাখবো, দেন কাজটা করবো। ক্লিয়ার? পার আইটেমে আমার $100 করে এখন চার্জ দিতেছে। আচ্ছা, এখানে আমি আরেকটা শিপিং ক্লাস অ্যাড করি, অ্যাড শিপিং ক্লাস আরেকটা। এখানে আমি অ্যাড করি যে ফ্রিজ। এই শিপিং ক্লাসে যারা অর্ডার করবে তাদের কি হবে, এটা মিনিমাম ম্যাক্সিমাম লাগবে না, তাদের পার আইটেম কস্ট আমরা $500 চার্জ করব। আমার এখানে যে প্রোডাক্ট দুইটা নেওয়া আছে, দুইটার যে কোনো একটা হচ্ছে এটা মেবি হচ্ছে ফ্রিজের শিপিং ক্লাস অ্যাড করা আছে, লাস্ট ক্লাসে আমরা একটা শিপিং ক্লাস অ্যাড করছিলাম, মেবি এইটাতে। আমরা রিফ্রেশ দেই।
টোটাল $800 চলে আসছে। জিনিসটা বুঝতে পারছেন? ইমেল ভাই, আরফাজুর রহমান, আহসান নাহিদ, বাইজুদ্দুল ইসলাম, শাহিন আহমেদ, ইমরান ভাই, হায়দার ভাই। আচ্ছা, আমাদের এখানে একটা ক্লাস অ্যাড করছি, সেখানে আমাদের আইটেম কস্ট দিছি $100 করে। দেখেন, আইটেম কস্ট অ্যাড করছি $100 করে। পার লাইন আইটেমের জন্য সে পার আইটেম কস্ট $100 নেবে। আর আরেকটা শিপিং ক্লাস অ্যাড করছি, মানে শিপিং মেথড অ্যাড করছি, সেটা হচ্ছে লগা শিপিং ক্লাস, যেটা আমরা গত ক্লাসে করছিলাম যে ফ্রিজ। এই ফ্রিজ শিপিং ক্লাস যেখানে হবে, সেখানে পার আইটেম $500 করে আমরা চার্জ করব। দেন আমরা যখন দুইটা শার্ট এবং একটা আরেকটা, মানে দুইটা হচ্ছে কটন বিডি মেন্স শার্ট, একটা হচ্ছে কটন বিডি ওমেন্স শার্ট, তো দুইটাতে মানে তিনটাতে আমাদের আসার কথা ছিল কত, $300। আর আমাদের এই যে ফ্রিজ যে ক্লাসটা আছে সেখান থেকে আসছে কত, $500। টোটাল $800 আমাদের শিপিং চার্জ অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? সো আমরা কি একাধিক শিপিং ক্লাস বসাতে পারবো না? যদি আমরা চাই আরো শিপিং ক্লাস বসাতে পারবো। এখন আমাদের আরো কন্ডিশন অ্যাড করতে পারবো। এটা কি হবে, এখানে একটা ভুল আছে। ভুলটা কি সেটা বলেন। 1120 কেন হলো? প্রোডাক্টের দাম কত, 320, আর $800 শিপিং, টোটাল 1120। কিন্তু আমার শিপিং এই তো ভুল আছে, এটা তো কেউ ধরতে পারলেন না। ক্লায়েন্ট তো ক্যান্সেল করবে, মাইরও দিবে, বলবে যে কে শিখাইছে। আমার নাম বললে পরে আমারও খুঁজে যারা মাইর দিব। তা আমার নাম বলা যাবে না, ঠিক আছে? ভুল করলে বলা যাবে না। এখানে কি ভুল আছে? শিপিং রেটে ভুল আছে। আচ্ছা বলেন ভুলটা কোথায়। আমার শিপিং রেট আসবে কত, শিপিং রেট আসবে $700, সেখানে $800 আসছে। আচ্ছা, জিনিসটা কিভাবে আসছে দেখেন, আমি কি করলাম, পার আইটেমের জন্য $100 করে নিছি। তাহলে কি, আর আমার এই ক্লাসের জন্য নিছি $500। তার মানে আমার কত, এটা যদি $500 শিপিং চার্জ অ্যাড করে, আর এটা যদি দুইটাতে $200, $700 হওয়ার কথা। $800 হওয়ার কারণটাই হচ্ছে, ও এই যে পার আইটেম $100 করে, ও $100 চার্জ করতেছে তিনটার জন্য 300। আর এই যে একটা প্রোডাক্টের যে ক্লাস অ্যাড করছে ফ্রিজ, সেটার জন্য 500 চার্জ করতেছে, টোটাল 800 চার্জ করে ফেলতেছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, পার আইটেম না দিয়ে, পার লাইন আইটেম না দিয়ে পার আইটেম দিব। আর এইটাকে আমরা এখান থেকে নিয়ে এখানে অ্যাড করে দিব, দেন চেঞ্জেস করে দিব। সো মেন হিসাবটাই থাকবে জাস্ট এইটার ভিতরে। এনি ক্লাস দেওয়ার জন্য চার্জ করে, হ্যাঁ। এই যে এনি ক্লাসের জন্য হচ্ছে তিনটা, এনি ক্লাস বা নো ক্লাস, ঠিক আছে, এটার জন্য ও তিনটা চার্জ করতেছিল। আর এই ক্লাসটার জন্য ও একটা চার্জ করতেছিল। রো কোস্ট আর আইটেম কোস্টের সাথে আবার এই দুটোর আবার সম্পর্ক আছে। বুঝতে পারছেন? সো এই জায়গার ভিতরে হচ্ছে মেইন পেজটা, এই দুইটা আইটেম, এই তিনটা আইটেমের ভিতরে, আর এই ক্লাসের ভিতরে। সো এই জন্য কি করতে হবে, জাস্ট আমাকে দুই থেকে তিনবার আমরা অ্যাপ্লাই করব, দেখবো কাজ হয়ে যাবে। ক্লায়েন্ট বললো আমার ক্লাস হবে দুইটা, আমার প্রতিটা আইটেমের জন্য বা ওই ক্লাসের জন্য
এরকম এরকম চার্জ হবে, $100 চার্জ হবে, $500 চার্জ হবে। আমি আসলাম, দুইটা ক্লাস বসাইলাম, ফার্স্টে রো কস্টে অ্যামাউন্ট দিলাম, দেখলাম হইলো না, আইটেম কস্টে দিলাম, হয়ে গেল। ক্লিয়ার? বা ফার্স্টে আমাদের এখান থেকে এটা এটা রাখলাম, রো কস্টে দিলাম, কাজ হইলো না। এটা রেখেই আমরা আইটেম কস্টে দিব অ্যামাউন্টটা, কাজ হলো না। জাস্ট আমরা ক্যালকুলেশন টাইপটাকে চেঞ্জ করে দেব, ক্যালকুলেশন টাইপটাকে চেঞ্জ করে দিয়ে রো কস্টে দিলাম, কাজ না হলে আইটেম কস্টে দিলে কাজ হয়ে যাবে। এই জন্য আমি বলছি যে এটার জাস্ট আমাদের অ্যাপ্লাই মেথডটা আমরা জাস্ট শিখে রাখবো। আচ্ছা, এখানে দেখেন এখন কি হচ্ছে, তিনটার জন্য $300 চার্জ করতেছে। ও কি করলো, এইটাকে ধরতে পারলো না। কারণ কি, আমাদের ক্যালকুলেট রেট পার আইটেমটার ভিতরে আইটেম কস্ট হবে না, ক্যালকুলেটেড পার আইটেমের জন্য আমাদের রো কস্টে দিতে হবে। রো কস্ট আইটেম কস্ট বুঝতে পারছেন? মোটামুটি, কারণ আপনাদের প্র্যাকটিস না করলে বুঝবেন না। আচ্ছা ভাই, একটা একটা করে দেখালে ভালো হতো, একটা একটা করে তো দেখাইলাম। এখন তো হচ্ছে লগা, প্রথমে দেখাইলাম হচ্ছে রো কোস্ট, পরে দেখাইলাম আইটেম কোস্ট, এখন দেখাচ্ছি হচ্ছে লগা দুইটা মেথড কিভাবে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, ক্লিয়ার হন নাই? পার অর্ডারের জন্য রো কস্টে রাখবো, হ্যাঁ। আর পার আইটেমের জন্য হচ্ছে আইটেম কস্টে রাখবো। কখন কোনটা করব, কখন কোনটা করব, ক্লায়েন্ট যখন আপনাকে রিকোয়ারমেন্ট দেবে ওইটার উপর আপনি বুঝতে হবে যে আমি পার রো কস্টে রাখবো নাকি আইটেম কস্টে রাখবো। এই জন্য আমি সুবিধার্থে বলছি যে এই দুইটা নিয়ে আপনারা যতক্ষণ সময় ব্যয় করবেন, যতটা মাথা ঘামাবেন, ততক্ষণে আপনি অন্য একটা স্কিল ডেভেলপ করবেন। কারণ কি, আমার এখানে কিন্তু দুইটা অপশনই, সো এটাতে দিলাম হলো না, এটাতে দিলাম হয়ে গেল। ব্রেক আর লেভেল কি, ব্রেকটা হচ্ছে আলাদা আপনার এই যে কি বলে অ্যাবর্ট, যে জিনিসটা অ্যাবর্টটা হচ্ছে, সাপোজ এটাকে যদি আমি ক্লিক করে দেই, এই জিনিসটা হচ্ছে লগা আমি এখানে একটা টেক্সট হিসেবে অপশনাল টেক্সটও অ্যাড করতে পারবো, অথবা টেক্সট না অ্যাড করলেও চলবে। কারণ যখন আমার এই ক্লাসটা পাবে তখন হচ্ছে ও এই ক্লাসটাকে অ্যাড করবে না। আর লেভেলটা কি, লেভেলটা হচ্ছে লগা আমি যে কোনো লেভেল এখানে অ্যাড করে দিতে পারি শিপিং মেথডের সাথে। যেরকম এখানে দেখেন আমার কি দেখাচ্ছে, টেবিল রেট দেখাচ্ছে, এরকম আমরা যে কোনো মেথড অ্যাড করে দিতে পারি। আর পার্সেন্টেজ কস্টটা তো বললামই, পার্সেন্ট হিসেবে দিতে পারি। আর কেজি কস্টটা কি, কেজি কস্ট হচ্ছে লগা আমাদের ওয়েট রিলেটেড যে আইটেম গুলো হবে সেখানে হবে কেজি কস্ট। ক্লিয়ার? আচ্ছা, আপনারা যখন এটা এটা যখন এই টাইপের কিছু কোশ্চেন মার্ক দেখবেন, জাস্ট এই কোশ্চেন মার্কের উপর ধরবেন, আরো ইজি হবেন জিনিসগুলো বুঝতে। যেরকম যদি এই কোশ্চেন মার্কের উপর আমরা ধরি, এটা কি বলতেছে, শিপিং ক্লাস, মানে শিপিং ক্লাস দিস রেট অ্যাপ্লাইজ টু, মানে শিপিং ক্লাস অ্যাড করতে হবে অ্যাপ্লাই এর জন্য। কন্ডিশনটা কি, কন্ডিশন অথবা হচ্ছে লগা আমরা কি বলে এখানে প্রাইসিং, অথবা হচ্ছে এখানে আমাদের অপশনে দেখাচ্ছে হচ্ছে ওয়েট আইটেম, এগুলো অ্যাড করতে পারি। মিনিমাম ম্যাক্সিমাম প্রাইস কি, বটম টু টপ রেঞ্জের একটা দেখাতে পারি। ঠিক আছে, যখন আমরা ব্রেকে যাব, ব্রেকের এই অপশনটা কি কি বলতেছে যে অর্ডারের পার রেট, তারপরে হচ্ছে পার অফার। ঠিক আছে, এখানে ক্যালকুলেট করতে পারবো, বা আমরা হচ্ছে কি করতে পারি যে এটাকে একটা অফার হিসেবে অ্যাড করতে পারি। ফ্রিজকে আমরা যদি চাই কেজি কস্টে নিতে পারবো। ফ্রিজকে আমরা কেজি কস্টে কখন নিব, আমাদের একটা প্রোডাক্ট ওপেন করি। আচ্ছা, আমাদের এইখানে দেখতে হবে কোনটাতে আমরা ক্লাস ইউজ করছি, মেবি এটাতে ক্লাস ইউজ করছিলাম। যেটাতে ক্লাস ইউজ করছি সেটাকে আমরা কেজিতে নিয়ে আসি। ওয়েট, হ্যাঁ, এটাতে আমরা ক্লাস ইউজ করছি, এখন এটাতে দিয়ে দিলাম হচ্ছে
এটা হচ্ছে লাগা সাপোজ 100 কেজি, আর এটা শিপিং ক্লাস কি ফ্রিজ, এটাকে আমরা আপডেট করি। আপডেট করার পরে এটাকে রিফ্রেশ দেই। যেহেতু এটা আমরা কেজিতে নিয়ে গেছি, জাস্ট এই আইটেম কস্টটা রেখে আমরা ব্রেক করব, করে এখানে কেজি দিয়ে দিয়ে হচ্ছে লাগা পার কেজিতে সাপোজ ধরেন $10 করে আমরা চার্জ করলাম। আর এটা আমরা প্রাইস দিতে পারি, ওয়েট দিতে পারি। ঠিক আছে, আমরা ওয়েট দিয়ে দিলাম যে পার ওয়েটে আমরা $10 করে চার্জ করব। দেন সেভ চেঞ্জেস। কোনটা? সিএমবিডি ওমেন্স শার্ট। এখন আমার যদি একটা সাইটে যদি মাল্টিপল থাকে, দেখেন আমার ওয়েট কত, 1000, $10 করে পার কেজি হলে $100, আমার ওয়েট হচ্ছে $100, 100 কেজি, $10 করে পার কেজিতে $1000 চলে আসছে। সো এখানে আমার ওয়েট কেজি হিসাবেও নিল, আমার আইটেমটাও নিল। ক্লিয়ার? যে একসাথে আমরা কিভাবে দুইটা শিপিং অ্যাড করব। কারণ আমাদের যদি আরো শিপিং অপশন থাকতো। আচ্ছা, এখন যদি আমরা এটাকে পার অর্ডারে দিয়ে দিই, দেখি পার অর্ডারে দিলে ওরা কিভাবে ক্যালকুলেট করে। জাস্ট আপনারা কি করবেন, এই মেথড গুলারে একটা মেথডে 4 ভাগে ভাগ করে করে জাস্ট অ্যাপ্লাই করবেন, তাহলেই হবে। কত আসছে? শিপিং $100। কেন? এই যে আমরা কি বলছি, পার অর্ডার দিছি $100, তখন ও এটাকে কাউন্ট করায় নাই, ও পার অর্ডার কাউন্ট করে ফেলছে। মানে এই মাঝখানে প্যাচটাই বুঝতে পারছেন, যে সবকিছু হচ্ছে এইটার উপর ডিপেন্ড করবে, আমার ক্যালকুলেশন টাইপের উপরে। ওকে। আচ্ছা, এখন আমি একটা প্রোডাক্ট যদি অর্ডার করি, এই প্রোডাক্টের এই অর্ডারের পরে আমি কি কি পাবো? এক, আমি ইনভয়েস পাবো। দুই, আমি একটা ট্র্যাকিং নাম্বার পাবো, যে ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আমি আমার অর্ডারটাকে ট্র্যাক করতে পারি। ইনভয়েসটা কি? আমরা যারা আজকে সময় ছিল টেক্সটটা দেখাবো, সময় না থাকলে টেক্সটটা দেখাবো না। ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন একটা অপশন আছে ট্যাক্স স্ট্যাটাস। আমরা ক্লায়েন্ট বলে দিবে শিপিং এর সাথে কি ট্যাক্স নিবে নাকি ট্যাক্স নিবে না। যেরকম আমরা যখন পেমেন্ট মেথড যখন অ্যাড করছিলাম, তখন কিন্তু আমরা বিকাশ অ্যাড করার সময় কিন্তু ওখানে একটা অপশন ছিল যে বিকাশের যে চার্জটা, সেই চার্জ সহ নিব নাকি চার্জ ছাড়া নিব। ঠিক এইখানে ট্যাক্স স্ট্যাটাসটাকে আমরা নান অথবা ট্যাক্সেবল করে দিব। ঠিক আছে, ক্লায়েন্ট যদি বলে ট্যাক্সটা কিভাবে হয়, ট্যাক্সটা আমরা যে ক্লাসে দেখবো সেই ক্লাসে আমরা ট্যাক্সটা নিয়ে আলোচনা করবো। যে ট্যাক্স যদি ক্লায়েন্ট বলে যে তার পার আইটেমে একটা ফিক্স রাখতে পারবে, একটা পার্সেন্টেজ রাখতে পারবে ট্যাক্সের জন্য। আর যদি ক্লায়েন্ট বলে যে হ্যাঁ আমার শিপিং এর জন্য ট্যাক্স নিব, তখন এখানে এই যে ট্যাক্সেবল অপশনটাকে অন থাকলে ও শিপিং এর সময় ট্যাক্স কাউন্ট করবে। আর যদি বলে না আমি ট্যাক্সেবল রাখবো না, তাহলে এটাকে নান করে দিব। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, তা না হলে কি হবে, আপনারা ক্যালকুলেশনে যে ধরা খেয়ে যাবেন। যে ক্যালকুলেট করবেন যে আমি দিলাম হচ্ছে পার অর্ডারে $10 করে, এখন একজন অর্ডার করলো আর আমাদের ট্যাক্স দিলাম হচ্ছে কি, সাপোজ ধরুন $10 ট্যাক্স দিয়ে দিলাম। ঠিক আছে, এখন একজনের 10টা প্রোডাক্ট অর্ডার করলো, $10 করে, $100, ট্যাক্স অ্যাড হলো $10, আর শিপিং অ্যাড হলো $10, টোটাল $120।
সেখানে যে দেখবেন 122 কে 24 হয়ে যাবে। কেন? এই শিপিং থেকেও আমরা একটা ট্যাক্স অ্যাড করব। এখানে ট্যাক্সেবল দেওয়া থাকলে শিপিং থেকেও সে একটা ট্যাক্স চার্জ করবে। তো এই জায়গাটাতে যে আপনারা সারা দিন রাত 24 ঘন্টা যদি খুঁজতে থাকেন কই প্রবলেম কই প্রবলেম, কোথাও পাবেন না যতক্ষণ পর্যন্ত এই জায়গাটাতে নান না করে দিবেন। ট্যাক্স এখান থেকেও কাটবে, শিপিং থেকেও। ক্লিয়ার এই জায়গাটা? আমার 5 মিনিটের একটা কাজ, আমার প্রায় 4 থেকে 6 ঘন্টা লাগছে। আর মাথার যে একটা প্রেশার, সেটা তো হচ্ছিল গা, ওইটার কোনো মানে আপনি অ্যামাউন্ট দিয়ে ওইটা ফিল আপ করতে পারবেন না। পারতেছি না, আরেকজনকে নক দিয়ে জুমে আইসা ও দেখে সবই ঠিক আছে, পরে যখন মানে ফেড আপ হয়ে ছাইড়া দিব, যে ক্লায়েন্টকে বলবো না এটা পসিবল না, ঠিক আছে যদি মাইর দেয় মাইরও খামো সমস্যা নাই, কারণ আর পসিবল না, তখন ও হঠাৎ করে বললো শিপিং চার্জে কি তুমি ট্যাক্স অ্যাড করে রাখছো কিনা। আমারই হচ্ছে এক ব্যাচের এক ফ্রেন্ড, ঠিক আছে, অন্য ব্যাচের, তো বলতেছে শিপিং চার্জটাকে তুমি অ্যাড করে রাখছো কিনা। শিপিং এ তো আমি ট্যাক্স অ্যাড করি নাই। বলে তুমি শিপিং এর ট্যাক্স কি নান করছো? আমি কি না। বলে এই জায়গাটাই তো ইস্যু, কারণ আমার নিজেরই খেয়াল নাই যেটা নান করে রাখতে হবে। জাস্ট 5 মিনিট একটা কাজ, যে আমি ট্যাক্সে যে জাস্ট ট্যাক্সের অ্যামাউন্টটা বসাবো, ডেলিভারি দিয়ে দিব, সেই জায়গায় আমার ক্যালকুলেট করে দেখতেছি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, এই অ্যামাউন্টটা কোথা থেকে আসতেছে। কোথাও পসিবল হয় নাই যে আমি এটাকে সলিউশন করি। জাস্ট এইখানে মানে শিপিং এ এসে টেক্সটটাকে জাস্ট নাম করে দিছি, কাজ হয়ে গেছে। তো ব্যাপারটা বুঝতে পারছেন ইস্যুটা কই থেকে হয়। আরেকটা জিনিস আপনাদের জন্য একটা হচ্ছে লাগে, এটাকে আমার সাজেশন বলতে পারেন বা যে কোনো কিছু বলতে পারেন। আহ, আপনারা যখন দেখবেন সাপোজ ইব্রাহিম ভাই একটা কাজ নিল, কাজ নেওয়ার পরে সে কাজটা করতেছে, সব করতেছে করতেছে, ফাইন, অল ওকে, আউটপুট আসতেছে না, আউটপুট আসতেছে না, আউটপুট আসতেছে না, সব ওকে, আউটপুট আসতেছে না। যখন দেখবেন আপনার মেজাজ গরম হয়ে যাচ্ছে বা আপনার মানে ফেড আপ হয়ে যেতেছেন, ইব্রাহিম ভাই আপনি কি করবেন, আপনার টিমমেট 2 জন অথবা 3 জনের জুমে নিয়ে আসবেন অথবা ওদের উপরে ছেড়ে দিবেন একটা সামারি দিয়ে, যে আমি এগুলো গুলো করছি, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এটা, আমি এতটুকু করছি, বাট আউটপুট পাচ্ছি না বা এটার ফিনিশিংটা হচ্ছে না। তাদের উপর কিছুক্ষণ ছেড়ে দিয়ে আপনি রেস্ট নেবেন। দেন ঠান্ডা মাথায় এসে 2 জন বা 3 জনের সাথে একসাথে বসে বা সিঙ্গেল আরেকজন পার্সনকে ডাক দিয়ে আপনারা জাস্ট কি করবেন, একসাথে বলে বসে ডিসকাস করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা আমরা প্লাগ ইনে যাই। সেম কাজটা করবেন, সাপোজ ক্লায়েন্টের সাথে ঝামেলা হয়ে গেছে, বিশাল গ্যাঞ্জাম হয়ে গেছে, রাহিম ভাইয়ের সাথে গ্যাঞ্জাম হয়ে গেছে, রাহিম ভাই ইব্রাহিম ভাইয়ের নক দিবেন, আইসা জুমে আইসা বা এনিডেক্সে এসে বা টিম ভরে এসে বলবেন ভাই ক্লায়েন্টের সাথে এতটুকু কথা হয়েছে, ও এটা বলছে আমি এটা বলছি, বাকিটা আপনি আপনার কথা বলেন। ইব্রাহিম ভাই যা দেখবেন খুব সুন্দরভাবে ক্লায়েন্টটাকে হ্যান্ডেল করে দিবে। মানে আমরা এই কাজগুলো করি সাধারণত। যে সাপোজ ইব্রাহিম ভাই কিভাবে জয়েন করবে, ফার্স্ট মেসেজ দেবে, হাই কি অবস্থা তোমার, বা কি ইস্যু হয়েছে, এটা হচ্ছে আমার টিম, আমি হচ্ছে টিমের হেড, এতক্ষণ তুমি যার সাথে কথা বলছো বা যার সাথে প্রজেক্টটা ডিসকাস হচ্ছে সে আমার আন্ডারে কাজ করে বা আমার টিমমেট। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, প্রয়োজনে তোমাকে রিফান্ড করে দেবো, তোমার সব কাজ করে দেবো, একটা রিকোয়ারমেন্টও মিস যাবে না। মানে মোটামুটি ওকে একটু পাম দেওয়া বা ওকে একটা রিল্যাক্সে নিয়ে আসা, কারণ অলরেডি রাহিম ভাই গ্যাঞ্জাম করে ফেলছে, সে কখনোই তাকে ক্লায়েন্টের সাথে আর মানে ভালো হইতে পারবে না বা রিল্যাক্সে কথা বলতে পারবে না। আরেকজন যে যদি হ্যান্ডেল করেন, দেখবেন কাজ ক্যান্সেল হবে না। আচ্ছা, আমরা পিডিএফ ইনভয়েসের জন্য একটা প্লাগইন ইউজ করব। আর অলওয়েজ ক্লায়েন্ট রাইট, এটা মাথায় রাখবেন। আপলোড প্লাগইন, চুজ ফাইল, ও কমার্স পিডিএফ ইনভয়েস প্যাকিং স্লিপ, একসাথে আমরা সব পাবো। আচ্ছা, পিডিএফ ইনভয়েস নিয়ে কারো কোনো আইডিয়া আছে যে ইনভয়েস জিনিসটা কি?
ইনভয়েস নিয়ে কারো কোনো আইডিয়া নাই? মেইলে যাবে, তার হচ্ছে হলো গা ইউজার ড্যাশবোর্ডও থাকবে, দুই জায়গায় পাবে। আচ্ছা, ডিটেলস, ইয়েস। আচ্ছা, ইনভয়েসটা কি, আমরা যেটা হচ্ছে মানে শুদ্ধ মানে বাংলা ভাষা যেটাকে বলি সেটা হচ্ছে আহ স্বয়ং বলতেছে প্রমাণ। আমরা মানি রিসিপ্ট বলি না, এটা মানি রিসিপ্ট ধরতে গেলে। আচ্ছা, যখন হচ্ছে আহ একটা প্রোডাক্ট অর্ডার হয় কোনো ই কমার্স ওয়েবসাইটে, দুইটা স্লিপ বের হয়। একটা হচ্ছে ইনভয়েস, যেটা সেটা হচ্ছে আপনার বিলিং ইনফরমেশন থাকবে, লাইক হচ্ছে রহিম ভাই শয়ন ভাইকে হচ্ছে কিছু একটা গিফট করবে, সে অর্ডার করলো। দেন বিলিং ইনফরমেশনে তার বিলিং অ্যাড্রেস থাকতে পারে, তার হচ্ছে কত টাকা হচ্ছে প্রোডাক্টের দাম থেকে শুরু করে কয়টা প্রোডাক্ট, সেগুলো থাকবে। এই স্লিপটা কি করবে, প্রিন্ট করে প্রোডাক্টের ভিতরে দিয়ে দিবে। আরেকটা থাকবে সেটা হচ্ছে প্যাকেজ স্লিপ, প্যাকিং স্লিপ। প্যাকেজিং স্লিপটা কি, যেটা হচ্ছে আমার প্রোডাক্টের উপরে মানে আমার যে কার্টন করা হবে বা প্যাকেজিংটা করা হবে সেটার উপরে লাগানো থাকবে। সেটাতে কি থাকবে, জাস্ট শুধুমাত্র শিপমেন্ট অ্যাড্রেস। আর আমরা সর্বোচ্চ গেলে কি রাখতে পারি, যারে প্রোডাক্টটা পাঠাইলাম, সাপোজ রাহিম ভাই শয়ন ভাইকে গিফট করবে, তাহলে শয়ন ভাইয়ের নাম, তার মোবাইল নাম্বার আর তার অ্যাড্রেসটা থাকবে। যে ডেলিভারি বয় থাকবে, সেই ডেলিভারি বয়টা কি করবে, আপনার হচ্ছে ওই প্যাকেজিং এর স্লিপটা দেখে জাস্ট অর্ডারটাকে ডেলিভার করবে। ওকে। ইব্রাহিম ভাই যেটা বলতেছেন হচ্ছে পিডিএফটা আমাদের মতো করে ডিজাইন করব। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন পাবো আমরা, আমাদের হচ্ছে হলো গা পিডিএফ ইনভয়েসের অপশনটা কোথায়, এখানে একটা অপশন থাকার কথা। আচ্ছা, আমরা এখান থেকে দেখি আমাদের। আচ্ছা, এই সেটিং এ যাব। এখানে দেখেন সেটিং এ আসলে আমাদের যেরকম ই কমার্সটা সেট আপ করছি না, এই ই কমার্সের যে পিডিএফ ইনভয়েস সেটআপের মতো ই কমার্সে যেরকম রান সেটআপ উইজার্ড দিয়ে আমরা সেটআপ করতে পারি, সেই ক্ষেত্রে পিডিএফটাকেও আমরা এখান থেকে সেটআপ করতে পারি। অথবা আমাদের এই যে এইখান থেকে হচ্ছে আমরা আমাদের মতো করে সেটআপ করে নিতে পারি। বাট আমি সব সময় প্রেফার করি হচ্ছে এখান থেকে সেটআপ করতে, কারণ এখানে সেটআপটা হচ্ছে আমার কাছে সবসময় ভালো লাগে। আচ্ছা, আমাদের শপ নেম দিয়ে দেই হচ্ছে হলো সিএমবিডি 68, এটা আমাদের শপ নেম দেওয়া ছিল। শপ অ্যাড্রেস দিয়ে দিতে পারি আমরা। দেন নেক্সট। আচ্ছা, আমাদের একটা লোগো সেট আপ করতে পারি। দেন নেক্সট। আচ্ছা, কি কি থাকবে আমরা অ্যাটাচ যে করব, সিলেক্ট টু হুইচ ইমেলস ইউ উড লাইক টু অ্যাটাচ ইউর ইনভয়েস, মানে কি কি রাখবো, আমরা সব কিছু রাখতে পারি ইনভয়েসে। এখানে আমাদের যা যা দরকার, যেটা যেটা লাগবে সবগুলো আমরা ওকে করে দিব। আচ্ছা, ডিসপ্লে অপশন মানে সিলেক্ট সাম অ্যাডিশনাল ডিসপ্লে অপশন ফর ইনভয়েস। ইনভয়েসে কি রাখবো, শিপিং অ্যাড্রেস রাখতে পারি ইনভয়েসে। তারপরে ডিসপ্লে আমরা ফোন নাম্বার রাখতে পারি, ইনভয়েস ডেট, ইনভয়েস নাম্বার, ইমেল অ্যাড্রেস, সবকিছু রাখতে পারি। নেক্সট। পেপার ফরম্যাটটা A4 অথবা লেটার, এটা একটা। আচ্ছা, ম্যানুয়ালি ক্রিয়েট বাটনের জন্য আমরা একটা অ্যাকশন বাটন রাখতে পারি চাইলে,
অথবা নেক্সট দিয়ে আমরা এটাকে স্কিপ করতে পারি। আচ্ছা, আমরা এটাকে অ্যালাউ করে দিলাম। ওকে, ফিনিশ। আচ্ছা, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখন পর্যন্ত যা করলাম সব এখানে আছে। আচ্ছা, এইখানে দেখেন একটা অপশন আছে, কারেন্সি সিম্বল সাপোর্ট। আমরা অনেক সময় আমাদের যদি সাপোজ হচ্ছে বাংলা কিছু লেখা কিন্তু আমাদের পিডিএফ এ সাপোর্ট করে না। এখন আপনার যদি লোকাল ই কমার্স হয় তাহলে কি হবে, সিম্বলটা টাকায় হবে। তো ওই টাকার যে সিম্বলটা টটা অনেক সময় সাপোর্ট করবে না পিডিএফ এ, তাই আমরা এখানে সিম্বলটাকে অ্যাড করে দিব। তারপরে হচ্ছে আর কি আছে, আমরা চাইলে এখান থেকেও আমাদের লোগোটাকে আপলোড করতে পারতাম, শপ নেম, শপ অ্যাড্রেস। তারপর হচ্ছে পিডিএফ যে হবে আমাদের ইনভয়েসের পিডিএফ এ যদি আমরা কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকে না, যে 7 দিনের মধ্যে কোনো প্রবলেম হলে কমপ্লেন করতে হবে, বা 3 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট, এতটা এইভাবে ওইভাবে ইনভয়েসের মধ্যে আমরা কিছু অ্যাড করে দিতে পারি। তারপরে কিছু এখানে এক্সট্রা ফিল্ড আছে টেমপ্লেটের, সেগুলো রাখতে পারি। আর কি আছে, আর কিছু লাগবে না। এখানে সেভ চেঞ্জেস দিয়ে সেভ চেঞ্জ করলাম। এরপর অপশনে কি আছে, ডকুমেন্টস। এই ডকুমেন্টস গুলো কি, আমরা যেটা একটু আগে হচ্ছে লগা সেট আপ করলাম, সেই ডকুমেন্টস গুলো আমরা পরবর্তী সাপোজ আমরা সেট আপ করার পরে এখন ক্লায়েন্ট পরবর্তীতে এসে বললো যে আমার এটা লাগবে না, অ্যাটাচ করা লাগবে না, আমরা এখান থেকে জাস্ট রিমুভ করে দিব। এছাড়া আর কিছু না। যে আমরা চাইলে ইনভয়েস ডেট দিয়ে দিতে পারি, ইনভয়েস নাম্বার অ্যাড করে দিতে পারি। আচ্ছা, ইনভয়েস নাম্বারে প্রিফিক্স সাফিক্স অ্যাড করে দিতে পারি, লাইক হচ্ছে সিএমবিডি, সিএমবিডির পরে ইনভয়েস নাম্বার 1 আসবে, 2 আসবে, সিএমবিডি 1, সিএমবিডি 2, সিএমবিডি 3, এভাবে করে রাখতে পারি। আচ্ছা, এখানে একটা অপশন আছে, আমরা চাইলে ফ্রি অর্ডারের ইনভয়েস আমরা দিব না, এখানে ডিসেবল করে রাখতে পারি ফ্রি অর্ডারের। প্রিফিক্স সাফিক্স কি ভাই, প্রিফিক্স সাফিক্স বুঝাইতে হলে আপনার এখন গ্রামারে যেতে হইব। আচ্ছা, প্যাকিং স্লিপ। প্যাকিং স্লিপ কোনটা, যেটা একটু আগে বুঝাইলাম যে ইনভয়েস আর প্যাকিং স্লিপের মধ্যে যখন পার্থক্য বুঝালাম তখন কি বললাম, প্যাকিং স্লিপটা থাকে হচ্ছে আমার প্রোডাক্টের উপরে, ঠিক আছে। তো আমরা চাইলে বিলিং অ্যাড্রেসটাও কিন্তু আমরা প্যাকিং স্লিপে রাখতে পারি, বাট আমরা বিলিং অ্যাড্রেসটা রাখবো না, কারণ বিলিং অ্যাড্রেসটা দরকার নেই। আমরা কি রাখতে পারি, ইমেলের অ্যাড্রেসটা রাখতে পারি আর ফোন নাম্বার রাখতে পারি, যে ফোন দিবে। দেন সেভ চেঞ্জেস। ইমরান ভাই, যে রাহিম ভাই শর্টকাটে বুঝাই দিছে, গ্রামারের ব্যাপার তো, গ্রামার গ্রামার বুঝতে গেলে হচ্ছে আবার ইংলিশে চলে যেতে হবে। আচ্ছা, মোটামুটি আমাদের একটা পিডিএফ ইনভয়েস আমরা সেট করলাম। স্ট্যাটাসে গেলে কি আছে আর, আচ্ছা, আর কিছু লাগবে না। আমরা একটা প্রোডাক্ট অর্ডারই করি না। নিশান ভাই বাংলায় চলে আসছে, অনুসর্গ উপসর্গ সব লিজেন্ড হচ্ছে এক ব্যাচে। আচ্ছা, আমরা একটা প্রোডাক্ট অর্ডার করি, নেক্সট। আচ্ছা নিশান ভাই, মানে এই ব্যাপার, এটা তো জানতাম না। একটা বিকাশ দিয়ে একটা ফেক অর্ডার করে দিই। আচ্ছা, প্লেস অর্ডার করার আগে আমাদের কি করতে হবে, আমাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সেটা কি করতে হবে, আমরা যদি অ্যাকাউন্ট করি, এখানে একটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে হলো দেখেন, আমরা মাই অ্যাকাউন্টে গিয়ে যদি আমরা অ্যাকাউন্ট করতে চাই তাহলে কি আমাদের শুধুমাত্র লগ ইন অপশন, আমাদের রেজিস্টার অপশনটা নাই। রেজিস্টার অপশনটা থাকে কোথায়, এখানে রেজিস্টার অপশনটাকে আমরা অ্যাড করব কিভাবে, ই কমার্সের রেজিস্টার অপশন নিয়ে কারো কোনো আইডিয়া আছে? না, মেনুতে না। আচ্ছা,
অ্যাপিয়ারেন্স থেকে, সরি, আমাদের যদি ওয়ার্ডপ্রেসের আমরা লগ ইন রেজিস্টার করি ওয়ার্ডপ্রেসে, তাহলে আমরা সেটিং থেকে এই জায়গায় এনিওন ক্যান রেজিস্টার এটাকে অন করলে হয়ে যাবে। আর ই কমার্সেরটা থাকে হচ্ছে আমাদের ই কমার্সের সেটিং এ অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসিতে। অ্যালাউ টু কাস্টমার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, এটা যদি আমরা ওকে করে দেই তাহলে কি কেউ অর্ডার করার আগে তাকে অ্যাকাউন্ট করে নিতে হবে। এটা আমরা ওপেন রাখবো, কারণ সে হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট করলে সে সরাসরি অর্ডারটাকে ট্র্যাক করতে পারবে, পিডিএফ ইনভয়েস তার ইয়াতে অ্যাকাউন্টে চলে যাবে, এবং পরবর্তীতে আমরা হচ্ছে তাকে যদি আমরা কোনো অফার দেই বা হচ্ছে ক্যাশব্যাকের অপশন নিয়ে আসি তাহলে সে ক্যাশব্যাক পাবে। ঠিক আছে? তো যেরকম ইভেলিতে কিছু অর্ডার করতে গেলে অ্যাকাউন্ট করতে হয়, তারপর হচ্ছে আপনার আলি এক্সপ্রেস অ্যামাজনে কিছু অর্ডার করতে গেলে অ্যাকাউন্ট করতে হয়, ঠিক এরকম। এখন সবাই তো আর অ্যাকাউন্ট করবে না, আমরা একটা অপশন রাখলাম যদি চেক আউটের আগে অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্টটা সে কোথা থেকে করবে? মাই অ্যাকাউন্ট পেজ থেকে করবে। ওকে, দেন আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিই। এখন আমরা রিফ্রেশ দিলে এখানে রেজিস্টার অপশন চলে আসবে, রেজিস্টার করি, দেন রেজিস্টার। অ্যাকাউন্ট ফর্মটা নিজ মতন করতে চাইলে আমাদের কি করতে হবে? আলটিমেট মেম্বার অথবা মেম্বারশিপ, মেম্বার প্রেস বা যে কোনো অ্যাকাউন্ট মানে রেজিস্টার বা ইউজার ক্রিয়েটেড যে প্লাগইন গুলো আছে সেগুলো দিয়ে করতে হবে। আর এটা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ই কমার্সের ফাংশনালিটি ইউজ করে আমরা করলাম। ওকে, আচ্ছা, আমাদের এখানে প্রসিড টু চেক আউট দেই, আমাদের অ্যাকাউন্ট ডান। দেন নেক্সট, আমার এত টাকা আসছে সেটাকে আমি হচ্ছে বিকাশে দিয়ে দিই, দেন প্লেস অর্ডার। আচ্ছা ভাই, এখন ঠিক আছে? দেখা যাচ্ছে? একটু হচ্ছে আমার মানে জুমটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, আমরা নেক্সটে যাই, নেক্সটে গিয়ে জাস্ট প্লেস অর্ডার করা বাকি ছিল, আমরা অর্ডার করে দিই। আচ্ছা, কিছু ইস্যু দেখাচ্ছে মেবি, মাই অ্যাকাউন্টে যাই। আচ্ছা, এরপরে হচ্ছে বিকাশে সব দেওয়া আছে, দেন প্লেস অর্ডার করি। বিলিং ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড, আচ্ছা নাম দেই নাই।
দেন প্লেস অর্ডার। ভাই বিকাশে তো ডলার সাপোর্ট করে না, সেক্ষেত্রে তো এরর দেখানোর কথা, সেটা দেখাচ্ছে না কেন? আচ্ছা, আমি তো বিকাশে ডলার পাঠাই নাই, ঠিক আছে। আমি তো জাস্ট এখানে একটা ফেক ইউজার নেম অ্যাড করছি, সরি ফেক নাম্বার আর হচ্ছে ফেক ট্রানজাকশন আইডি অ্যাড করছি। ও তো ট্রানজাকশন আইডি আর নাম্বার পাইলে তো অর্ডার অ্যাকসেপ্ট করাবো। ও তো আর জানে না যে আমি ডলার পাঠাইলাম না কি পাঠাইলাম। ক্লিয়ার? আচ্ছা ওকে, দেখেন এই হচ্ছে আমার অর্ডারের ডিটেলস। ওকে, এই হচ্ছে আমার বিলিং অ্যাড্রেস, এই হচ্ছে আমার শিপিং অ্যাড্রেস, এই হচ্ছে আমার বিকাশ নাম্বার, এই হচ্ছে ট্রানজাকশন নাম্বার। আমি একটা অর্ডার করলাম। আমি যদি আমার অ্যাকাউন্টে আসি, মানে আমার ইউজার অ্যাকাউন্টে অর্ডারে যাব, এটা কি আছে, হোল্ড করে আছে তিনটা আইটেম $420। আমার ও কমার্স থেকে অর্ডারে যাই। সাইট কি বুঝবে আপনি বিকাশে ডলার পাঠাইছেন কিনা? সাইট তো দরকার কি, ওর ট্রানজাকশন আইডি আর বিকাশ নাম্বার, এই মাত্র এটা হলো। এটাকে আমি ক্লিক করলাম, এখানে এই নাম্বারের থেকে টাকা পাঠানো হয়েছে, দেখেন বিকাশ নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে, ট্রানজাকশন নাম্বার সেইটা। এখন যদি আপনি দেখেন এটা ফেক অর্ডার, জাস্ট এটাকে আমরা ক্যান্সেল করে দিব। আর না হলে এটাকে আমরা কি করব, কমপ্লিকেটেড কমপ্লিটেড অথবা প্রসেসিং আমরা কমপ্লিটেড দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখেন কিছু চুজ এন্ড অ্যাকশনে আমরা ইমেল ইনভয়েস দিয়ে দিই অর্ডার ডিটেলসটা। তারপর হচ্ছে সেন্ড অর্ডার মেলে দিয়ে দিই হচ্ছে নিউ অর্ডার বা কমপ্লিটেড অর্ডার। তারপরে অর্ডার নোটে চাইলে আমরা কিছু অ্যাড করে দিতে পারি, প্রাইভেট নোট চাইলেও অ্যাড করে দিতে পারি। এটা কি হবে, পিডিএফ ইনভয়েস হবে। এই দুইটা প্রোডাক্ট, এটা হচ্ছে দুইটা প্রোডাক্টে $200, আর এটা হচ্ছে একটা প্রোডাক্টে $120, আর চার্জ অ্যাড হয়েছে $100 শিপিং। মোটামুটি এটা ক্যালকুলেট করে দিছে, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট আমি এটাকে আপডেট করে দিব। এটা অর্ডার ট্র্যাক না, এটা হচ্ছে পিডিএফ ইনভয়েস। দেখেন আমি এটাকে জাস্ট রিলোড দিব, আমার এটা কমপ্লিটেড। আমি ইনভয়েসটাকে যদি ক্লিক করি, আমার ইনভয়েস চলে আসছে, এটা এত টাকা, এটা এত টাকা, এত টাকা আসছে টোটাল, ঠিক আছে। এই যে আমার লোগোটা চলে আসছে, আমার কোম্পানির নেম এবং হচ্ছে অ্যাড্রেস চলে আসছে। এটা হচ্ছে আমার কি ইনভয়েস, ক্লিয়ার পিডিএফ ইনভয়েস। এটাকে আমি কি করতে পারবো, এখন ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা ব্যাকে যাই, আর আমরা যদি এখান থেকে ভিউ মোডে দেখি, জাস্ট এখান থেকে আমরা দেখতে পারবো যে অর্ডারটা এত তারিখে হয়েছে, এই যে অর্ডার নাম্বারটা হচ্ছে এত, আমাদের এত তারিখে এত টাকা, টোটাল অ্যামাউন্টটা এত, এভাবে করে জাস্ট আমরা দেখলাম। এখন আসি হচ্ছে অর্ডার ট্র্যাকিংটা, এটা হচ্ছে আমাদের পিডিএফ। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং। আমরা একটা প্লাগইন ইউজ করব অর্ডার ট্র্যাকিং এর জন্য। প্লাগইন কোথায়, অ্যাড নিউ, আপলোড প্লাগইন। এটা করতে কতক্ষণ সময় লাগলো, 20 মিনিট। $20 এনাফ। ক্লায়েন্ট এরকম ছোটখাটো কাজের জন্য $20 $10 এরকম করে দিবে, ঠিক আছে। কালকে রাত্রে একটা কাজ করছি, ক্লায়েন্টের কি হয়েছে, জাস্ট এই যে সেটিং এ গেলে আমরা পারমালিঙ্ক পাই না, ওর পারমালিঙ্কটা ভুল পারমালিঙ্ক দিয়ে রাখছে, ঠিক আছে। ওর হচ্ছে প্রোডাক্ট পেজটা শো করতেছে না। যখন ওর যেরকম ডোমিনের পরে প্রোডাক্টের পরে প্রোডাক্টের নামটা আসবে না, ওটা দিতেছে, আসতেছে না। কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি লিঙ্কে ক্লিক করে যায় তাহলে আসতেছে। জাস্ট আমার প্রিভিয়াস ক্লায়েন্ট, মানে অলরেডি 4টা 5টা এরকম ছোট ছোট কাজই করছি, $10 করে কাজ করি। ওর বললো, আমি আচ্ছা ঠিক আছে করে দেবো, করে দেবো বইলা গেলাম সাইটে, লগ ইন করলাম, পারমা লিঙ্কে গেলাম, জাস্ট লিঙ্কটা ধরাই দিলাম, কাজ শেষ। ও তো থ্যাংক ইউ জানায় অস্থির, যে ও ভয় পেয়ে গেছিল গা, ঠিক আছে। এর মধ্যে আমি একটু ছোট্ট ভয় পাওয়াই দিছি যে তোমার তো প্রোডাক্ট পেজটাই মনে কেউ ডিলিট করে দিছে, কারণ 403 দেখাচ্ছে প্রোডাক্ট, মানে দিস পেজ ডাজন্ট এক্সিস্ট এই লেখাটাও উঠতেছে। তো
ও মনে করতেছে $10 খুব কম রেট নিছি ওর কাছ থেকে, ও আমাকে আরো অর্ডার দিবে, আরো অর্ডার দিবে। সো ছোটখাটো কাজ খুব ভালো, বেশি বেশি বড় বড় অর্ডার পাইতে সাহায্য করে। আচ্ছা, আমরা একটা প্লাগইন আপলোড করি, সেটা হচ্ছে আমরা এখন প্লাগইনটা আপলোড করব হচ্ছে ও কমার্সের অর্ডার ট্র্যাকিং এর। আচ্ছা, এটা হচ্ছে ইথ, মানে WITH, ইথ একটা কোম্পানি যেটা, যার প্রায় হচ্ছে আপনার 100টার মতো প্লাগইন আছে ও কমার্সের উপরে। মানে আপনার এমন কোনো ফাংশনালিটি নাই মোটামুটি, আমার মনে হয় না যে ওরা কভার করে নাই ইথের এত প্লাগইন। আপনি যা লেখি সার্চ করবেন ইথের কোনো না কোনো হচ্ছে প্লাগইন আপনি পাবেন, মোটামুটি 100-র উপরে প্লাগইন আছে। এখন আপনি যদি ইথের 100 প্লাগইন কভার করতে পারেন, মোটামুটি ই কমার্স নিয়ে আপনার কোনো প্রবলেম হবে এরকম কোনো মানে সম্ভাবনা নাই। আচ্ছা, আমাদের প্রোডাক্ট ট্র্যাকিংটা হচ্ছে এটা, আমরা সেটিং এ যাই। আচ্ছা, আমরা যদি সব সময় একটা কুরিয়ার সার্ভিস, সাপোজ আমাদের কোম্পানি CMBD68 ই কমার্স যে কোম্পানিটা, আমরা সবসময় এসএ পরিবহনকে দিয়ে পাঠাবো, কারণ কি আমরা এসএ পরিবহনের সাথে ডিল করা। তখন আমরা এখানে একটা যেটা কুরিয়ারের না ক্যারিয়ারের নাম থাকবে সেটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর অর্ডার পেজের জন্য আমরা এখানে অ্যাড করতে পারি ট্র্যাক কোড গুলো, ঠিক আছে। বা আমরা যদি এটাও যদি না চাই, তাহলে আমরা জাস্ট ইতে আসবো, সিস্টেম স্ট্যাটাসে আসবো, আচ্ছা ইথের এটা হচ্ছে একটা প্রিমিয়াম ভার্সন আছে, আমরা চাইলে প্রিমিয়াম ভার্সনটাকে অ্যাড করতে পারি। এখন আমি আরেকটা প্রোডাক্ট অর্ডার করি, তাহলে আমরা ট্র্যাকিং জিনিসটা এখন বুঝতে পারবো আরেকটা প্রোডাক্ট অর্ডার করলে। আমি হোমে যাই, সবকিছু ঠিক আছে, জাস্ট নেক্সট দিব, দেন প্লেস অর্ডার। আমার অর্ডার ডান। আমি আমার ড্যাশবোর্ডে আসি, এখান থেকে আমি আমার প্রোডাক্টে যাই, সরি অর্ডারে যাই ই কমার্স থেকে। এটা কি আছে, মাত্র অর্ডার করছি, হোল্ডে আছে। ওকে, আমি সব দেখলাম, এটাকে আমি প্রসেসিং অথবা কমপ্লিটেড দিলাম। দেন হচ্ছে এই দেখেন একটা অপশন চলে আসছে, ট্র্যাকিং কোড, ক্যারিয়ার নেম, পিক আপ ডেট, অর্ডার পিক আপ। আমাদের এই অপশনগুলো আমরা অ্যাড করে দিব এখন। লাইক কিভাবে, এখন আমাদের সাপোজ একটা ট্র্যাকিং কোড আমরা এখানে অ্যাড করতে পারি। এখন আমাদের তো হচ্ছে কোনো কোম্পানির সাথে টাই আপ করা নাই, যে এখন এই প্রোডাক্টটার এই ট্র্যাকিং কোডটা কে দিবে, এই ট্র্যাকিং কোডটা দিবে হচ্ছে কুরিয়ারের যে সার্ভিস যারা দেয়, লাইক হচ্ছে DHL, ফিডেক্স, USPS, মানে টপ মোস্ট ওয়ার্ল্ডের যে ইন্টারন্যাশনাল কোয়ালিটির ইন্টারন্যাশনাল যে ক্যারিয়ার গুলো আছে তারা। ফেক ক্রিয়েট করে না, আমরা হচ্ছে অরিজিনালি একটা ক্রিয়েট করব, ঠিক আছে। যেরকম এটা আমি কমপ্লিটেড দিলাম, সাপোজ হচ্ছে অর্ডারটা আমরা, ক্লায়েন্ট কি করবে দেখেন, ওর টাকাও পাইছে, বুঝা পাইছে, দেখলো যে এই ট্রানজাকশন থেকে ওর চলে আসছে। ও প্রথমে কমপ্লিটেড দিবে অথবা প্রসেসিং এ দিবে, দেওয়ার পরে আপডেট করবে, বুঝেন ব্যাপারটা। আপডেট করলে ও এখানে ওর অর্ডার থেকে একটা অপশন, এটা কি আছে, হোল্ডে আছে, সেটা প্রসেসিং এ আসবে, যে হ্যাঁ ওর অর্ডারটা অ্যাকসেপ্ট হয়েছে। দেন ক্লায়েন্ট কি করবে, ওনার কি করবে, বা এইগুলো সেট করে দেওয়া যায় না, সবকিছু সেট করতে পারবো আমি, বলতেছি দেখেন ক্লায়েন্ট কিভাবে কাজ করে। একটা কমার্স ওনার, ও কি করলো, অর্ডার প্রোডাক্টটাকে প্যাকেজিং করে কুরিয়ারে পাঠাইলো,
কুরিয়ারটা কি, সাপোজ আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা কোথাও অর্ডার করলে ওরা কি করে, ফার্স্ট হয়তো আমাকে মেসেঞ্জারে একটা ইনভয়েস পাঠাবে অথবা একটা মেসেজ আসবে যে তোমার অর্ডারটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। দেন ওরা কি করবে, কুরিয়ারে পাঠাবে, কুরিয়ার থেকে এসএ পরিবহন বা সুন্দরবন পরিবহনে পাঠাইলে একটা স্লিপ দিবে, সেই স্লিপের ছবিটা উঠায় আমাকে পাঠায় দেয়। ওই স্লিপটা নিয়ে আমি কুরিয়ারে গেলে একদিন পরে আমি অর্ডারটা মানে রিসিভ করতে পারি। ঠিক ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যা হয়, আমি সাপোজ ইউএসপিএস বা ফিডেক্স আমার হচ্ছে লগা মানে শিপিং করব ফিডেক্সে, তো আমি ফিডেক্সে যখন আমি প্রোডাক্টটা দিব, ওরা আমাকে একটা ট্র্যাকিং নাম্বার দিবে, যাটা দিয়ে আমি ওদের ওয়েবসাইট থেকে আমি ট্র্যাক করতে পারবো। এগুলো সব ক্লায়েন্টের কাজ, এগুলো আপনাদের কোনো কাজ না। ঠিক আছে, আপনি জাস্ট এই ফাংশনালিটি গুলো অ্যাড করে দিবেন। আচ্ছা, আমি আমার একটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে কিছু অর্ডার করা ছিল, সেই অর্ডারে যে ট্র্যাকিং নাম্বারটা আছে সেটা দিয়ে আমরা আজকে ট্র্যাকিং করি। কারণ ফেক দিলে আপনি বুঝবেন না, কারণ ফেক দিলে হচ্ছে ওই কোম্পানিতে যে সাপোজ আমি একটা ইউএসপিএস এর যদি আমি একটা বা ফিডেক্স এর একটা যদি দেই, বা যে কোনো একটা কিছু যদি একটা ফেক ট্র্যাকিং নাম্বার দেই, আপনি কিন্তু ওই সাইটে যে ট্র্যাকিং নাম্বারটা দিলে ওরা ম্যাচ করতে পারবে না, ওরা আপনাকে সরি বলে একটা মেসেজ দিয়ে দিবে যে এই সার্ভারে এই ডাটা, এটা নিয়ে কোনো ডাটা নাই। তাই আমরা কি করব, একটা অরিজিনাল একটা ট্র্যাকিং নাম্বার এখানে বসাবো, যেটা আমরা সরাসরি এখন ট্র্যাক করব। মাই অর্ডারে আসি। সবগুলো তো হচ্ছে ট্র্যাকিং নাম্বারটা। আচ্ছা, এই যে হচ্ছে ট্র্যাকিং নাম্বারটা, আর শিপিং কোম্পানি হচ্ছে এটা। তো এখন শিপিং কোম্পানিটা কিভাবে বাই করবো? আচ্ছা, আরেকটা নেই। ট্র্যাকিং নাম্বার পাইলাম, আমাদের শিপিং কোম্পানির নাম্বারটা কোথায় দেওয়া থাকে নামটা? আচ্ছা, এই একটা কোম্পানি, এটা হচ্ছে ওদের সাথে আলি এক্সপ্রেস এর হচ্ছে একটা টাই আপ করা আছে, বা এটা আলি এক্সপ্রেস এর একটা কোম্পানি হতে পারে। আমি আলি এক্সপ্রেস এ হচ্ছে কিছু অর্ডার করছিলাম, সেই অর্ডারের ট্র্যাকিং নাম্বারটা নিয়ে আমরা দেখবো হচ্ছে কিভাবে ট্র্যাকিংটা হয়। ওকে, আমি এখানে ক্লায়েন্টকে দিয়ে দিলাম একটা ট্র্যাকিং নাম্বার, এবং ক্যারিয়ারের নেম দিয়ে দিয়ে হচ্ছে পার্সেল অ্যাপ, মানে এই যে কোম্পানির নাম। এরপরে পিক আপ ডেট দিয়ে দিয়ে একটা সাপোজ ধরেন হচ্ছে এক সপ্তাহের মধ্যে পিক আপ হয়ে যাবে, পিক আপ ডেট দিতে পারি। অর্ডার পিক আপ একটা নোটিশ যাবে তার কাছে, এভাবে দিতে পারি। তারপরে অর্ডার অ্যাকশনে ইমেল ইনভয়েসটাকেও অ্যাড করে দিতে পারি। তারপরে আর কি আছে, আপডেট করে দিই, জাস্ট এটুকুই। এই নাম্বারটা কিন্তু আপনার, এগুলো কিছুই না, এগুলো জাস্ট ক্লায়েন্টের কাজ, এগুলা জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে ট্র্যাকটা কাজ করে। আমি আমার ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পরে জাস্ট ওপেন করি, রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখানে একটা কি ট্র্যাকিং শো করতেছে, ইওর অর্ডার হ্যাজ বিন পিক আপ বাই পার্সেল অ্যাপ অন আগস্ট 28 2020। আগস্টের 28 তারিখে তুমি এটা পাবা, এই হচ্ছে তোমার ট্র্যাকিং কোড। এটাতে যদি আমরা ক্লিক করি বা আমরা যদি ভিউতে যাই,
এই যে এই পার্সেল অ্যাপ থেকে আমরা ট্র্যাক করতে পারবো। পার্সেল অ্যাপে আমরা যাই, যাওয়ার পরে ওদের সাইটে যাই, সাইটে যাওয়ার পরে আমি এটাকে জাস্ট আমার ট্র্যাকিং কোডটা বসাবো আমার প্রোডাক্টটা কত দূর আছে সেটা দেখার জন্য। ট্র্যাক প্যাকেজেস, এই হচ্ছে আমার প্রোডাক্টের বর্তমান অবস্থা। প্রথমে 23 তারিখে হচ্ছে এতটা সময় রিসিভ করছে, ক্যারিয়ারে পাঠাইছে, ক্যারিয়ার রিসিভ করছে, এরপরে কই গেছে, এরপরে কই গেছে, এয়ারলাইনে দিছে, এরপরে এরপরে এটা কোথায় আসছে, এরপরে এটা কত তারিখ কোথায় আসছে, এবং 2 মার্চ এটা কোন পর্যন্ত আসছে। তো বুঝতে পারছেন যে হচ্ছে ক্যারিয়ার কিভাবে কাজ করে। দেখেন ট্র্যাকিং নাম্বার এটা চায়না থেকে পাঠাইছে, ডেস্টিনেশন হচ্ছে বাংলাদেশে, তারপরে হচ্ছে আর এটা হচ্ছে টার্গেট মানে ট্র্যাকিং এর একটা লিংকও দিয়ে দিছে, যে এই লিংকটা আপনি যার কাছে পাঠাবেন সেই লিংকটা ওপেন করে দেখতে পারবে। সো ট্র্যাকিংটা ক্লিয়ার ইমরান ভাই? ইমরান ভাই ফার্স্ট ক্লাস থেকে ট্র্যাকিং ট্র্যাকিং নিয়ে একটু এক্সাইটেড ছিল। ই কমার্সের কাজের কোনো শেষ নাই, আপনি 2 4 6 বছর শিখলে ই কমার্স শেষ হবে না। তো মোটামুটি ট্র্যাকিংটা ক্লিয়ার, যে ট্র্যাকিংটা কিভাবে কাজ করে, আমরা ক্লায়েন্টের সাইডে কিভাবে ট্র্যাকিংটা অ্যাড করব। না, ক্লায়েন্টের তো এক্সট্রা লাগবে না, ক্লায়েন্ট তো হচ্ছে পার্সেল অ্যাপ নিবে, ইউএসপিএস নিবে, ফিডেক্স নিবে, বা আপনি সাপোজ আপনার ওয়েবসাইট আপনার ফিডেক্স এ পাঠাইলে ফিডেক্স থেকে জাস্ট কোডটা দিয়ে দিবেন। ওকে, ফিডেক্স আমি এখানে পার্সেল অ্যাপে পাঠাইছি এই জন্য আমি ট্র্যাকিং কোডে এটা দিয়ে দিচ্ছি। আপনি ফিডেক্স এ পাঠাইলে ফিডেক্স এর কোড দিবেন, ফিডেক্স এর ক্যারিয়ার নামে ফিডেক্স দিয়ে দিবেন, তাহলে তার কোনো সমস্যা নেই। তো মোটামুটি ট্র্যাকিং ক্লিয়ার, পিডিএফ ইনভয়েস ক্লিয়ার, অ্যাডভান্স শিপিং ক্লিয়ার। আপনার কি আছে? ট্যাক্স ট্যাক্স আরেকদিন দেখাবো, অলরেডি 11:30 বাজে গেছে। মোটামুটি এই জিনিসটা বুঝতে আপনাদের মোটামুটি 2 দিন সময় লাগবে, ঠিক আছে? করতে গেলে বুঝবেন, ট্রাই করবেন, আর একবারে ঘাবড়াবেন না, কোনো টেনশন নাই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটাই হোক ট্রাই করবেন, হয়ে যাবে। কাজ না করলে কখনো শিখতে পারবেন না, কাজ করবেন এরপরে শিখবেন, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি ক্লাস শেষ, বাট হচ্ছে শাহনাজ ভাইয়ের একটা কোশ্চেন ছিল যে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন পেজটা কিভাবে আমরা চেক আউট পেজে অ্যাড করব। তাই হচ্ছে লাস্ট এতটুকু আবার দেখাইতেছিলাম, কারণ রেকর্ডিংটা অলরেডি আমি অফ করে দিছিলাম। আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাব। আমার এখানে টার্মস এন্ড কন্ডিশন পেজ আছে কিনা সেটা খেয়াল নাই, আগে দেখি। আমি আপনাদের মেথডটা দেখাই দিই। দেখেন মার্কেটপ্লেসের মাত্র 10% কাজের মধ্যেও অনেক পার্সন আছে যারা মানে এজেন্সি করতেছে, অনেক টাকা আর্ন করতেছে শুধু মার্কেটপ্লেস থেকে। আচ্ছা, আমাদের ও কমার্স কই, ও কমার্সে আসবো, দেন হচ্ছে চেক আউটে আসবো। এই যে প্রাইভেসি পলিসি পেজটাকে আমার এখানে সেট করে নাই, আমার এখানে প্রাইভেসি পলিসি নাই, তাই আমি প্রাইভেসি পলিসি একটা পেজ করে জাস্ট এখানে ধরাই দিব। টার্মস এন্ড কন্ডিশন চাইলেও এখানে ধরাই দিতে পারি, লাইক সাপোজ ধরলাম এটা আমার টার্মস এন্ড কন্ডিশনের পেজ, ঠিক আছে? এখানে আমি যে লেখাটা দিব সেই লেখাটাই আমার চেক আউটে শো করবে, ঠিক আছে? জাস্ট আমি যদি এটাকে আপডেট করে দিই, টার্মস এন্ড কন্ডিশনের পেজ থাকবে এখানে, প্রাইভেসি পলিসির পেজটা এখানে থাকবে। সাপোজ এটাকে দিয়ে দিই হচ্ছে আরেকটা কি দিব, এটাই দিয়ে দিই।
কোনো মতে জাস্ট দিলাম, এটা পাবলিশ করে দিই। এতটুকু কাজের জন্য কালকে $10 নিছিলাম। জাস্ট ঠিক শাহনওয়াজ ভাইয়ের মতন আয়সা বললো যে এটা এটা কি করে দেওয়া যাবে। মানে কাজ করতেছিলাম, মানে একটার সেটা হচ্ছে লাগা কালকে রাতে হচ্ছে লাগা যে পার্মালিং এর কাজটা, ওটা 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 $10 নেওয়ার পরে জাস্ট পার্মালিং চেঞ্জ করে দিয়ে $10 নিয়ে নিলাম। এরপরে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন সব বায়ার দিবে, বায়ার কোম্পানি বায়ার দিবে, আপনার কোম্পানি হলে আপনি দিবেন। দেন ওরা কাজ করে দেওয়ার পরে ও বলতেছে আচ্ছা আমার তো এখানে এটা জাস্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। আমি বললাম ওকে সমস্যা নেই, আরো $10 দাও। ঠিক আছে, মানে ওর আমার কাজই দিয়ে এরকম ছোটখাটো কিছু বলা লাগে না, জাস্ট একবার ভুলা ধরা খেয়ে গেছিলাম, ভুলা ধরা গেছিলাম আমি ভাবছিলাম যে খালি বারবার এসে নক দে কাজ দেয়। আমি বললাম কি এই কাজটার জন্য মানে এটা তো $10 কাজ না, একটু বাড়ায় নিতে হবে। ও আমাকে জাস্ট রিপ্লে কোশ্চেন করছে, আওয়ারলি মানে 1 আওয়ার $10 এনাফ, জাস্ট একটা কোশ্চেন মার্ক। এরপর থেকে আর আমি কোনোদিন আর কিছু বলি না, মানে আমি নিজে ওরা $10 ইনভাইট পাঠাই আপওয়ার্কে। কারণ কাজটা করতে তো আমার 10 মিনিট 20 মিনিট লাগতেছে, ঠিক আছে, সেই জায়গায় আমার আওয়ারলি রেট দেওয়া $10, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তো আমার 1 আওয়ার লাগতেছে না, আমি আর কোনো কথাই বলি নাই। না, টেক্সট সেটআপটা দেখাইনি, টেক্সট সেটআপটা আরেকদিন দেখাবো। একটা যে একটা ক্লাস আমার 66 এর সাথে আপনার সাথে ম্যাশ আপ করে ওয়াশিং অন্য থিমের কাস্টমাইজেশন, সব কাস্টমাইজেশনে সেম সেম অপশন থাকবে। পাইছেন? এই যে আই হ্যাভ, এই লেখাটা আমি যা দিলাম এটাতে টিক চিহ্ন দিব, প্লেস অর্ডার করব। এটাতে আমি যতক্ষণ পর্যন্ত টিক চিহ্ন না দেব আমার অর্ডার প্লেস হবে না। আর এটা কি, এই যে প্রাইভেসি পলিসি লিংক মানে লেখাটা, এই লেখাটা কোনটা, এই যে এইটা আমি যা লেখা দেব তাই। এবং এইখানে ও যদি ক্লিক করার পরে প্রাইভেসি পলিসি পেজে নিয়ে যাবে। আমার তো প্রাইভেসি পলিসি পেজটা আমি অন্য একটা পেজ দিয়ে দিছি, প্রাইভেসি পলিসি একটা পেস্ট করে দিবেন, জাস্ট পেস্ট করে এখানে ধরাই দিবেন। ক্লিয়ার? শাহনওয়াজ ভাই তারপর হচ্ছে বাকি যারা আছেন। ওকে।